গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদে ভাইবা প্রস্তুতির জন্য A to Z সাজেশন পাবেন আজকের ভিডিওতে। এই মডেল প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে শুরু করা যাক। ভাইবা অনেকটাই আপনার লাকের উপর নির্ভরশীল। কি প্রশ্ন করা হবে সেটা অনিশ্চিত। তবুও আমি চেষ্টা করেছি 9টি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে কিভাবে আপনি সুন্দর একটি ভাইবা প্রস্তুতি নিতে পারেন সেই সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য। যার প্রথম ক্যাটাগরি হলো গ্রামীণ ব্যাংক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে এভাবে প্রশ্ন করা হতে পারে, গ্রামীণ ব্যাংক কি? আপনি এভাবে উত্তর দিতে পারেন, গ্রামীণ ব্যাংক হলো একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যা দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মূলত গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করে। এটি ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক প্রতিষ্ঠিত এবং এর অনন্য ঋণ বিতরণ পদ্ধতি গ্রুপ লেন্ডিং এর জন্য সুপরিচিত। এবার দেখুন এই প্রশ্নটি, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? আপনাকে এভাবেও প্রশ্ন করতে পারে। আপনি গুছিয়ে এভাবে উত্তর দিবেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এভাবে প্রশ্ন আপনাকে করতে পারে, গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? গ্রামীণ ব্যাংক 1983 সালে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর আগে এটি একটি প্রকল্প হিসেবে 1976 সাল থেকে কাজ শুরু করে। এবার দেখুন এই প্রশ্নটি, গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য কি? গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য হলো গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটানো। এটি ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে স্বকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনয়নের জন্য কাজ করে। আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে, গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বলুন। আপনি এভাবে উত্তর করতে পারেন, গ্রামীণ ব্যাংক মূলত ক্ষুদ্র ঋণ অর্থাৎ মাইক্রো ক্রেডিট প্রদান করে থাকে। এর কার্যক্রমের মধ্যে রয়েছে ক্ষুদ্র ঋণ বিতরণ, দরিদ্র মহিলাদের জামানতবিহীন ঋণ প্রদান করে ছোট ব্যবসা বা কৃষিকাজে সহায়তা করা, সঞ্চয়, সদস্যদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, স্যানিটেশন ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সহায়তা করা, উদ্যোক্তা তৈরি, সদস্যদের স্বাবলম্বী করে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে থাকে। বিভিন্ন স্কিম, শিক্ষা ঋণ, হাউজিং ঋণ, কৃষি ঋণ, উদ্যোক্তা ঋণ ইত্যাদি বিভিন্ন ধরনের ঋণ স্কিম পরিচালনা করাই হচ্ছে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম। এগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম। এবার দেখুন এই প্রশ্নটি, অন্যান্য ব্যাংকের থেকে গ্রামীণ ব্যাংক কেন আলাদা? আপনাকে কিন্তু এভাবে প্রশ্ন করতে পারে। আপনি স্মার্টলি এভাবে উত্তর দিতে পারেন, গ্রামীণ ব্যাংক কয়েকটি কারণে অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে আলাদা। যেমন দেখুন, লক্ষ্য ও উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের প্রধান লক্ষ্য হলো মুনাফা অর্জন করা, কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন। এরপর দেখুন আপনি গ্রাহকের ক্ষেত্রে বলতে পারেন, বাণিজ্যিক ব্যাংক সাধারণত সচ্ছল গ্রাহকদের সেবা দেয়, অন্যদিকে গ্রামীণ ব্যাংক প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর উপর মনোযোগ দেয়। জামানতের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ঋণ প্রদান করে, যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলো জামানত ছাড়া ঋণ দেয় না। ঋণ বিতরণ পদ্ধতির ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের গ্রুপ লেন্ডিং পদ্ধতি অনন্য, যেখানে সদস্যদের একটি দল থেকে অপরের জামিনদার হয়। এরপর রয়েছে শাখা ও কর্মীদের ক্ষেত্রে কার্যক্রম। গ্রামীণ ব্যাংকের কর্মীরা সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে সদস্যদের সাথে কাজ করেন এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে সেবা দেন। এবারে দেখুন 2 নম্বর সেকশনে আমরা আলোচনা করেছি আপনার সম্পর্কে ও কেন এই পদে আবেদন করেছেন সেই সম্পর্কিত যাবতীয় যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে। প্রথমে আপনাকে প্রশ্ন করতে পারে, আপনার সম্পর্কে বলুন। এখানে আপনার নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, শখ, পরিবার সম্পর্কে সংক্ষেপে এবং আত্মবিশ্বাসের সাথে বলুন। এমনভাবে উপস্থাপন করুন যাতে আপনার ব্যক্তিত্ব ও সক্ষমতা ফুটে ওঠে। উদাহরণস্বরূপ দেখুন, আমার নাম অমুক, আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে অমুক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অর্জন করেছি। আমার পরিবারে আমরা এতজন সদস্য। আমি, আপনার শখ বলবেন এখানে, যেমন আমি বাগান করতে পছন্দ করি। আমি মনে করি আমি একজন পরিশ্রমী, সৎ এবং দায়িত্বশীল ব্যক্তি। এবার আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে, শিক্ষানবিশ অফিসার পদে আপনি কেন আগ্রহী? আপনি স্মার্টলি কিভাবে উত্তর দিবেন?
এই উত্তরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে আপনার আগ্রহকে এখানে যুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ দেখুন, আমি মনে করি গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে যে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় এমন একটি প্রতিষ্ঠানে কাজ করতে চেয়েছি যেখানে আমার কাজ দিয়ে সমাজের মানুষের উপকার করতে পারবো। শিক্ষানবিশ অফিসার হিসেবে আমি গ্রামীণ জনগোষ্ঠীর সাথে সরাসরি কাজ করার সুযোগ পাবো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখতে পারবো, যা আমাকে ব্যক্তিগতভাবে সন্তুষ্টি দেবে। আপনি এভাবে উত্তর দিতে পারেন। এবার দেখুন, আপনাকে এই প্রশ্নটি করতে পারে, গ্রামীণ ব্যাংকে কাজ করার জন্য আপনার বিশেষ কি গুণাবলী আছে? আপনি স্মার্টলি এইভাবে উত্তর দিতে পারেন। আপনার এমন কিছু গুণাবলী এখানে বলুন যা এই পদের জন্য প্রাসঙ্গিক, যেমন মানুষের সাথে মিশতে পারা, গ্রামীণ পরিবেশে কাজ করার মানসিকতা, ধৈর্য, সৎ, পরিশ্রমী এবং নেতৃত্বের গুণাবলী ইত্যাদি এখানে তুলে ধরতে পারেন। একটি উদাহরণ এখানে দেওয়া আছে, দেখুন, আমি মানুষের সাথে সহজে মিশতে পারি এবং তাদের সমস্যা বুঝতে চেষ্টা করি। গ্রামীণ পরিবেশে কাজ করার মানসিকতা আমার আছে এবং আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমি বিশ্বাস করি আমার ধৈর্য, সততা এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা গ্রামীণ ব্যাংকের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। এছাড়াও আমি দলবদ্ধভাবে কাজ করতে পারদর্শী এবং নতুন কিছু শেখার আগ্রহ আছে। এভাবে সুন্দরভাবে গুছিয়ে আপনি প্রশ্নটির উত্তর দিতে পারেন। এবার দেখুন, আপনাকে এই প্রশ্নটি করতে পারে, আপনি কি গ্রামীণ পরিবেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনি কিভাবে উত্তর দিবেন? আপনি অবশ্যই হাবুডক উত্তর দিবেন। আপনি উত্তর দিতে পারেন এরকম, আমি গ্রামীণ পরিবেশে কাজ করতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি মনে করি গ্রামীণ জীবনযাত্রা এবং তাদের সমস্যাগুলো কাছ থেকে দেখার সুযোগ পাবো, যা আমার কাজের প্রতি আরো বেশি অনুপ্রেরণা যোগাবে। আমি যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি। অবশ্যই আপনাকে পজিটিভ উত্তর দিতে হবে। এবার এই রকম প্রশ্নটি আপনাকে করতে পারে, আপনার শিক্ষা জীবনের লক্ষ্য কি ছিল? এই প্রশ্নের মাধ্যমে আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং পরিকল্পনার গভীরতা জানতে চাওয়া হয়। শিক্ষা জীবনের লক্ষ্যকে বর্তমান পদের সাথে মিলিয়ে বলার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ দেখুন, আমার শিক্ষা জীবনের লক্ষ্য ছিল এমন একটি পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করা যেখানে আমার জ্ঞান ও দক্ষতা সমাজের কল্যাণে ব্যবহার করতে পারবো। গ্রামীণ ব্যাংকের এই পদটি আমার লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ, কারণ এখানে সরাসরি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ আছে। এবার আপনাকে এরকম প্রশ্নও করতে পারে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখানে আপনার দীর্ঘমেয়াদী পেশাগত লক্ষ্য সম্পর্কে বলুন এবং কিভাবে গ্রামীণ ব্যাংক সেই লক্ষ্য অর্জনে সহায়তা করবে তা উল্লেখ করুন। উদাহরণস্বরূপ দেখুন, আপনি এভাবে বলতে পারেন, আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো একটি সম্মানজনক প্রতিষ্ঠানে কাজ করে নিজের দক্ষতা বৃদ্ধি করা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা। গ্রামীণ ব্যাংকে কাজ করার মাধ্যমে আমি ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা, সামাজিক উন্নয়ন এবং মানুষের সাথে যোগাযোগের দক্ষতা অর্জন করতে পারবো, যা আমার ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভাইবা বোর্ডে এভাবে গুছিয়ে বলার দক্ষতাই হলো আপনার সফলতা। এবার দেখুন, ৩ নম্বর যে সেকশনটি আমি ভাগ করেছি সেটি হলো ক্ষুদ্র ঋণ ও দারিদ্র্য বিমোচন সম্পর্কে যে সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে সেই নিয়ে। দেখুন, এখানে ক্ষুদ্র ঋণ কি? ক্ষুদ্র ঋণ হলো জামানতবিহীন ছোট অঙ্কের ঋণ যা দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে উদ্যোক্তাদের তাদের ছোট ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য দেওয়া হয়। এই ক্ষুদ্র ঋণের মূল উদ্দেশ্য হলো স্বকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন। এভাবে গুছিয়ে আপনাকে বলতে হবে। এবার এই প্রশ্নটি আপনাকে করতে পারে, ক্ষুদ্র ঋণ কিভাবে দারিদ্র্য বিমোচনে সহায়তা করে? আপনি গুছিয়ে এভাবে উত্তর দিবেন, ক্ষুদ্র ঋণ বিভিন্ন উপায়ে দারিদ্র্য বিমোচনে সহায়তা করে থাকে। যেমন দেখুন, স্বকর্মসংস্থান সৃষ্টি, দরিদ্র ব্যক্তিরা ক্ষুদ্র ঋণ নিয়ে ছোট ব্যবসা শুরু বা সম্প্রসারণ করতে পারে, যা তাদের আয়ের উৎস তৈরি করে। উদ্যোক্তা তৈরি, ঋণ গ্রহীতারা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠে, যা সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র ঋণের বেশিরভাগ সুবিধাভোগী নারী, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলে। সম্পদ বৃদ্ধি, ঋণের অর্থ দিয়ে তারা সম্পদ তৈরি করতে পারে, যেমন গবাদি পশু, হাঁস মুরগি, ছোট দোকান ইত্যাদি। জীবনযাত্রার মান উন্নয়ন, আয় বৃদ্ধির ফলে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও আবাসনের মতো মৌলিক চাহিদা পূরণে সক্ষম হয়। এই প্রশ্নটি দেখুন, ক্ষুদ্র ঋণের চ্যালেঞ্জগুলো কি কি? আপনাকে এভাবে প্রশ্ন করা হতে পারে, ক্ষুদ্র ঋণের চ্যালেঞ্জগুলো কি কি? আপনি স্মার্টলি এরকম উত্তর দিতে পারেন,
ক্ষুদ্র ঋণের কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন উচ্চ সুদের হার। কিছু ক্ষেত্রে সুদের হার বেশি হতে পারে, যা ঋণ পরিশোধে সমস্যার সৃষ্টি করে। তবে গ্রামীণ ব্যাংকের সুদের হার সরকার দ্বারা নির্ধারিত এবং অন্যান্য এনজিওর চেয়েও কিন্তু কম। এবার দেখুন অপব্যবহার। অনেক সময় ঋণের টাকা উৎপাদনশীল খাতে ব্যবহার না হয়ে অন্য খাতে খরচ হয়ে যায়। পুনরাবৃত্ত ঋণ। কিছু ক্ষেত্রে ঋণ গ্রহীতা ঋণের জালে জড়িয়ে পড়তে পারে। ভূগোলগত সীমাবদ্ধতা। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো কঠিন হতে পারে। দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে ঋণ পরিশোধে সমস্যা হয়। এগুলো হচ্ছে ক্ষুদ্র ঋণের বিভিন্ন রকমের চ্যালেঞ্জ। এবার দেখুন আপনাকে এই প্রশ্নটি করতে পারে, গ্রামীণ ব্যাংক কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে? আপনি স্মার্টলি সুন্দরভাবে গুছিয়ে এরকম উত্তর দিতে পারেন, গ্রামীণ ব্যাংক বিভিন্ন উপায়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে থাকে। যেমন সহজ কিস্তি, সাপ্তাহিক বা মাসিক সহজ কিস্তিতে ঋণ পরিশোধের ব্যবস্থা। দলগত দায়বদ্ধতা, গ্রুপ লেন্ডিং পদ্ধতির মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক দায়বদ্ধতা সৃষ্টি করা। প্রশিক্ষণ ও পরামর্শ, সদস্যদের ব্যবসা পরিচালনা ও আয় বৃদ্ধিতে সহায়তা করার জন্য প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়। দুর্যোগকালীন সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ ছাড় বা পুনর্গঠন ঋণের ব্যবস্থা করা হয়। স্বচ্ছতা, ঋণের শর্তাবলী ও পরিশোধ প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা। 4 নম্বর সেকশনে আমরা আলোচনা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বই ও 3-0 তত্ত্ব সম্পর্কে। এখান থেকেও কিন্তু আপনাকে ভাই প্রশ্ন করতে পারে। যেমন দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা কয়েকটি বইয়ের নাম বলুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উল্লেখযোগ্য কয়েকটি বই হল ব্যাংকার টু দ্য পুয়ার, দারিদ্র্যের ব্যাংকার, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, সোশিয়াল, বিজনেস এন্ড দ্য ফিউচার অফ ক্যাপিটালিজম, এ ওয়ার্ল্ড অফ 3 zeros, দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশনস। এগুলো হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বিখ্যাত কয়েকটি বইয়ের নাম। এবার আপনাকে এরকম প্রশ্ন করতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব কি? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে। এখানে উত্তরটি আপনি এরকম দিতে পারেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব হলো এমন একটি অর্থনৈতিক ও সামাজিক ধারণা যেখানে তিনি 3টি বৈশ্বিক সমস্যাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলেছেন। এই 3টি সমস্যা হলো জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশনস। এবার দেখুন, জিরো পভার্টি সম্পর্কে আপনি একটু গুছিয়ে সুন্দরভাবে বলতে পারেন এরকম, বিশ্বে কোনো দারিদ্র্য থাকবে না, প্রতিটি মানুষ তার মৌলিক চাহিদা পূরণের সুযোগ পাবে এবং নিজের জীবনমান উন্নত করতে পারবে। জিরো আনএমপ্লয়মেন্ট, কেউ আর চাকরির অভাবে বেকার থাকবে না, সবাই নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে অথবা এমন কর্মসংস্থানের সুযোগ পাবে যা তাদের দক্ষতা ও আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ। জিরো নেট কার্বন ইমিশন, পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড নির্গমন এমনভাবে কমিয়ে আনা হবে যাতে পরিবেশে কার্বনের পরিমাণ বৃদ্ধি না পায় এবং জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব হয়। এটি আপনাকে উত্তর দিতে হবে যদি প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব কি। এবার দেখুন, আপনাকে এরকমও প্রশ্ন করতে পারে, 3-0 তত্ত্বের মূল ধারণা কি? আপনি স্মার্টলি গুছিয়ে এইরকম উত্তর দিতে পারেন, 3-0 তত্ত্বের মূল ধারণা হলো সামাজিক ব্যবসা বা ইংলিশে বলা হয় যাকে সোশ্যাল বিজনেস। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন যে প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থার ত্রুটিগুলো দূর করতে এবং মানব জাতির কল্যাণে কাজ করতে সামাজিক ব্যবসাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। সামাজিক ব্যবসা হলো এমন একটি ব্যবসা যা মুনাফা অর্জনের পরিবর্তে একটি সামাজিক উদ্দেশ্য পূরণের জন্য পরিচালিত হয়। এখানে বিনিয়োগকারীরা তাদের মূলধন ফেরত পান, তবে কোনো লভ্যাংশ নেন না। প্রিয় ভাইবা প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাকে কিন্তু এভাবেও প্রশ্ন করতে পারে, সামাজিক ব্যবসা বা প্রচলিত ব্যবসার মূল পার্থক্য কি? আপনি গুছিয়ে এরকম উত্তর করতে পারেন, সামাজিক ব্যবসা ও প্রচলিত ব্যবসার মধ্যে মূল পার্থক্য হলো তাদের উদ্দেশ্য। প্রচলিত ব্যবসার মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন, আর সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য হলো সামাজিক সমস্যার সমাধান। লভ্যাংশ, প্রচলিত ব্যবসায় লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়, কিন্তু সামাজিক ব্যবসায় কোনো লভ্যাংশ বিতরণ করা হয় না। অর্জিত অতিরিক্ত অর্থ আবার ব্যবসার সামাজিক উদ্দেশ্য পূরণে বা সম্প্রসারণে ব্যবহার করা হয়। বিনিয়োগকারীদের লক্ষ্য, প্রচলিত ব্যবসায় বিনিয়োগকারীরা আর্থিক মুনাফা চান, সামাজিক ব্যবসায় বিনিয়োগকারীরা সামাজিক প্রভাব বা সমস্যার সমাধান চান। এবার আপনাকে এরকমও প্রশ্ন করতে পারে,
গ্রামীণ ব্যাংক কিভাবে 3-0 তত্ত্বের সাথে সম্পর্কিত? আপনি এভাবে উত্তর দিতে পারেন। গ্রামীণ ব্যাংক 3-0 তত্ত্বের জিরো পভার্টি অর্জনের একটি বাস্তব উদাহরণ। ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তুলেছে, যা দারিদ্র্য বিমোচনে সরাসরি ভূমিকা রাখছে। গ্রামীণ ব্যাংক itself is a social business in its spirit, aiming to solve poverty rather than maximizing profit. এবার এই প্রশ্নটিও আপনাকে করা হতে পারে, ডক্টর ইউনূস কেন পুঁজিবাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন? আপনি কিভাবে গুছিয়ে উত্তর দিবেন? এভাবে বলতে পারেন, ডক্টর ইউনূস প্রচলিত পুঁজিবাদের কিছু সীমাবদ্ধতা তুলে ধরেন, যেমন এটি কেবল মুনাফা অর্জনের উপর গুরুত্ব দেয় এবং সামাজিক সমস্যাগুলো সমাধানে ব্যর্থ হয়, বরং অনেক সময় সমস্যার সৃষ্টি করে। তিনি মনে করেন, একটি টেকসই ও ন্যায়সঙ্গত বিশ্ব গড়তে হলে পুঁজিবাদের বর্তমান কাঠামোতে পরিবর্তন এনে সামাজিক ব্যবসায় ধারণা যুক্ত করতে হবে, যেখানে মুনাফার পাশাপাশি মানব কল্যাণও একটি প্রধান উদ্দেশ্য হবে। এবার 5 নম্বর সেকশনে আপনাদের জন্য রয়েছে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কিত কিছু প্রশ্ন। আপনাকে সাধারণ জ্ঞান থেকেও কিন্তু ভাই প্রশ্ন থাকতে পারে। আপনাকে প্রশ্ন করতে পারে বাংলাদেশের অর্থনীতি, কৃষি শিল্প সম্পর্কে। একটি ডেমো প্রশ্ন দেখুন, বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল কি কি? ধান, পাট, গম, আলু, ভুট্টা, শাকসবজি ইত্যাদি হলো বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল। আবার এরকম প্রশ্ন করতে পারে, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? উত্তর হবে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয়, রেমিটেন্স এবং সেবা খাত। এগুলো হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এবার দেখুন, বাংলাদেশ ও বিশ্ব থেকেও কিন্তু আপনাকে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রশ্ন করতে পারে। যেমন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, খেয়াল করুন। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে? সোজা ভাষায় সহজভাবে বলে দিবেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার প্রশ্ন করতে পারে, বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে? আপনি সহজেই বলে দিবেন, সৈয়দ রেফাত আহমেদ। তিনি হলেন বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি। আবার আপনাকে প্রশ্ন করতে পারে, আপনার জানা মতে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প কোনটি? সহজেই বলে দিবেন, পদ্মা সেতু। আবার প্রশ্ন করতে পারে, সাম্প্রতিক সময়ে বিশ্বে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ একটি ঘটনা উল্লেখ করুন। এখানে সাম্প্রতিক যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন ইসরায়েল ইরান যুদ্ধ বা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন সম্মেলন, অর্থনৈতিক মন্দা ইত্যাদি সম্পর্কে আপনি সংক্ষেপে বলতে পারেন যে কোনো একটি সাম্প্রতিক ঘটনা নিয়ে। এবার আপনাকে প্রশ্ন করতে পারে নোবেল পুরস্কার সম্পর্কে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রাপ্তি সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। দেখুন এখানে একটি ডেমো প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কবে নোবেল পুরস্কার পান? কোন বিষয়ে? আপনি সহজেই উত্তর দিবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক 2006 সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এবার আপনাকে এরকমও প্রশ্ন করতে পারে, কেন তিনি এই পুরস্কার পান? স্মার্টলি আপনি এরকম উত্তর দিবেন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে তাদের প্রচেষ্টার জন্য তিনি এই পুরস্কারটি অর্জন করেন। এবার 6 নম্বর ক্যাটাগরিতে রয়েছে গণিত ও বিশ্লেষণাত্মক দক্ষতা থেকে। কারণ গণিত ও বিশ্লেষণাত্মক দক্ষতা থেকে অনেক ছোট ছোট যে অঙ্ক, যেমন লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত সমানুপাত, ঐকিক নিয়ম, এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন আপনাকে করতে পারে। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখুন। একজন ব্যক্তি 1000 টাকা 6% সরল সুদে 5 বছরের জন্য বিনিয়োগ করলে তিনি কত টাকা সুদ পাবেন? এখানে তার বিস্তারিত উত্তরটা দেওয়া আছে, একবার পুজ নিয়ে দেখতে পারেন। আবার প্রশ্ন করতে পারে এরকম আপনাকে, একটি পণ্য 25% লাভে 300 টাকায় বিক্রি হলে পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? এখানে উত্তরটি দেখুন, পুজ দিয়ে দেখতে পারেন। আবার দেখুন, আপনাকে ডাটা বিশ্লেষণ করতে দিতে পারে, যেমন গ্রাফ এবং চার্ট। একটি গ্রাফ বা চার্ট দেখে আপনাকে প্রশ্ন করা হতে পারে, যেমন কোন বছরে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিক্রি হয়েছে? দুটি বছরের মধ্যে পার্থক্য কত? আপনাকে গ্রাফ এবং চার্ট দেখে বিশ্লেষণ করে উত্তর দিতে হবে। এক্ষেত্রে ডেটা সঠিকভাবে পড়তে পারা এবং দ্রুত হিসাব করতে পারার ক্ষমতা কিন্তু প্রয়োজন। আপনি স্মার্টলি গুছিয়ে এবং খুব কনফিডেন্সের সাথে এগুলোর উত্তর দিতে হবে। এবার দেখুন, সাধারণ যুক্তি থেকে অর্থাৎ লজিক্যাল রিজনিং থেকেও কিন্তু আপনাকে প্রশ্ন করা হতে পারে। এখানে প্রশ্নটি দেখুন, একটি ডেমো প্রশ্ন। কিছু সাধারণ যুক্তির প্রশ্ন করা হতে পারে, যেমন যদি এ সমান বি হয় এবং বি সমান সি হয়, তবে এ ও সি এর মধ্যে সম্পর্ক কি? এখানে উত্তর হবে, সঠিক উত্তর হবে এ সমান সি, অর্থাৎ এ এবং সি ইকুয়াল। এবার নৈতিকতা ও সততা বিষয়ক একটি ক্যাটাগরি আপনাদের জন্য দেওয়া হলো। এগুলো থেকেও কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে,
যেমন দেখুন, কর্মক্ষেত্রে সততার গুরুত্ব থেকে এভাবে প্রশ্ন করতে পারে, কর্মক্ষেত্রে সততা কেন গুরুত্বপূর্ণ? আপনি গুছিয়ে স্মার্টলি এরকম উত্তর দিতে পারেন, সততা কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা তৈরি করে, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে এবং সুস্থ কর্মপরিবেশ বজায় রাখতে সাহায্য করে। একজন সৎ কর্মী প্রতিষ্ঠানের সম্পদ ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আবার এরকম প্রশ্ন হতে পারে, গ্রামীণ ব্যাংকের কর্মীর জন্য সততা কতটা জরুরি? আপনি স্মার্টলি এরকম উত্তর দিতে পারেন, গ্রামীণ ব্যাংকের কর্মীদের জন্য সততা অত্যন্ত জরুরি, কারণ তারা সরাসরি দরিদ্র মানুষের সাথে কাজ করেন এবং তাদের অর্থের হিসাব রাখেন এবং তাদের আস্থা অর্জন করতে হয়। অসততা গ্রামীণ ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করতে পারে এবং দরিদ্র মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এরকম গুছিয়ে আপনি উত্তর দিতে পারেন। আবার দেখুন, এই প্রশ্নটি আপনাকে করতে পারে, কোনো অনৈতিক পরিস্থিতিতে পড়লে আপনি কি করবেন? এরকমও কিন্তু আপনার মেন্টাল স্ট্রেস বোঝার জন্য প্রশ্ন করতে পারে। আপনি স্মার্টলি এইরকম উত্তর দিতে পারেন, যদি আমি কোনো অনৈতিক পরিস্থিতিতে পড়ি, তাহলে প্রথমে আমি আমার প্রতিষ্ঠানের নীতি ও বিধিমালা অনুসরণ করব। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করব। আমি কোনো অবস্থাতেই অনৈতিক কাজে অংশ নেব না বা প্রশ্রয় দেব না। এরকম গুছিয়ে আপনি উত্তর দিতে হবে। এবার দেখুন, ৮ নম্বর ক্যাটাগরিতে রয়েছে চাপ মোকাবেলা ও সমস্যা সমাধানের দক্ষতা। এখানে দেখুন, চাপের মধ্যে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে করতে পারে। দেখুন, এখানে আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারেন? একটি উদাহরণ দিন তো। তাহলে আপনি বলবেন অবশ্যই হা বোধক, হা বলবেন, তারপরে বলবেন আমি চাপের মধ্যে কাজ করতে পারি আমার শিক্ষা জীবনে। যেমন এখানে কোনো প্রজেক্ট বা একটা পরীক্ষার উদাহরণ দিন যেখানে আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হয়েছে। আমি সে সময় সময়ানুবর্তিতা বজায় রেখে এবং কাজের অগ্রাধিকার নির্ধারণ করে চাপ মোকাবেলা করেছি এবং সফলভাবে কাজটি সম্পন্ন করেছি। আবার দেখুন, প্রশ্ন করতে পারে এরকম, কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে কিভাবে সমাধান করবেন? আপনি স্মার্টলি গুছিয়ে এরকম উত্তর দিতে পারেন, কর্মক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে আমি প্রথমে সমস্যাটি চিহ্নিত করব এবং এর কারণ বোঝার চেষ্টা করব। এরপর সম্ভাব্য সমাধানের বিভিন্ন দিক বিবেচনা করব। প্রয়োজনে আমার সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং তাদের পরামর্শ নেব। সবশেষে সবচেয়ে কার্যকর সমাধানটি নির্বাচন করে তা বাস্তবায়নের চেষ্টা করব। যদি সমস্যাটি জটিল হয়, তবে আমি ধাপে ধাপে সমাধানের দিকে এগিয়ে যাব। এরকম গুছিয়ে আপনি উত্তর দিতে পারেন। এবার দেখুন, ৯ নম্বর সেকশনে রয়েছে আপনাদের জন্য ভাইবার কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো প্রত্যেক ভাইবা প্রত্যাশীর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখুন, আপনার পোশাক সম্পর্কে। আপনার পোশাক হতে হবে পরিপাটি এবং মার্জিত পোশাক পরুন। ছেলেদের জন্য শার্ট প্যান্ট এবং মেয়েদের জন্য শাড়ি বা সালোয়ার কামিজ উপযুক্ত। এবার দেখুন, আপনার আচরণ সম্পর্কে। আপনার আচরণ হতে হবে আত্মবিশ্বাসী, বিনয়ী এবং ইতিবাচক মনোভাব রাখুন। চোখে চোখ রেখে কথা বলুন। ইন্টারভিউয়ারদের চোখে চোখ রেখে কথা বলুন। এটি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে। স্পষ্ট ও দৃঢ়ভাবে কথা বলুন। আপনার উত্তর স্পষ্ট হতে হবে এবং নির্ভুল হতে হবে। শুনুন মনোযোগ দিয়ে। যখন প্রশ্ন করবে তখন তাও আপনি ভালোভাবে শুনবেন এবং বুঝে উত্তর দিবেন। দেহভঙ্গি, সোজা হয়ে বসুন এবং আরামদায়ক কিছু পেশাদারী দেহভঙ্গি বজায় রাখুন। ধন্যবাদ দিন। ইন্টারভিউ শেষে অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবেন না। এবং সবশেষে রয়েছে হাসি মুখ। একটু মৃদু হাসি আপনার ইতিবাচক মনোভাব প্রকাশ করবে। এই প্রশ্ন ও উত্তরগুলো আপনাকে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের ভাইভা প্রস্তুতির জন্য একটি ভালো দিক নির্দেশনা দেবে। প্রতিটি প্রশ্নের উত্তর আপনার নিজস্ব অভিজ্ঞতা ও চিন্তা ভাবনার সাথে মিলিয়ে প্রস্তুতি নিন। আপনার ভাইবার জন্য অবশ্যই রইল শুভকামনা। ভালো থাকুন।